নমস্কার, ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষ কথা বলছেন? হ্যাঁ, বলছি। ভাস্করদা, প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইবো যে গতকাল তো ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তো উম, একটু যদি আমাদেরকে বলেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত কি হলো। হ্যাঁ, গতকালকে শুনানি তো বহু আগে থেকেই ঠিক হয়েছিল। গত ওই 5ই ফেব্রুয়ারি যখন রায় বেরোয় তখনই এটা লিপিবদ্ধ ছিল যে 15ই এপ্রিল শুনানি হবে, এবং সেই 15ই এপ্রিল শুনানির আগে সেই বেঞ্চের কাছে রাজ্য সরকারকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে যে তারা কিভাবে এবং মানে কিরকম ভাবে তারা এই সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা বা রায়, সেই রায়কে মান্যতা দিয়েছেন। এবং সেখানে কমিটির তাদের নির্ধারিত যে কমিটি, 4 সদস্যের কমিটি, মাননীয় মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে, তারও মানে তাদেরও রিপোর্ট সেখানে, এই যে বৈঠকগুলো হবে সেই বৈঠকগুলোর কথা সেখানে জমা করে থাকার কথা। এখন 15 তারিখে শুনানি হলে খুব স্বাভাবিকভাবেই যথেষ্ট সময় হাতে নিয়েই এই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার, কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার যেটা করলো সেটা হলো যে 14 তারিখে তারা সেই স্ট্যাটাস রিপোর্ট সাবমিট করে এমন সময়ে দেওয়া হলো যে প্রথমেই মাননীয় বিচারপতিগণ যখন এজলাসে বসলেন, আমি নিজে উপস্থিত ছিলাম, তারা বললেন যে কোনো স্ট্যাটাস রিপোর্ট বা কমপ্লেন্স রিপোর্টই তো আমি পাই। আমরা কমপ্লেন্স রিপোর্ট না পেলে পরে তার উপরে কিভাবে শুনানি করতে পারি? সুতরাং গতকালকে শুনানি কিন্তু সেভাবে হয়নি। কিন্তু এই স্ট্যাটাস রিপোর্টটা যেটা গত পরশুদিন রাত্রেবেলা আমাদের কাছে এসেছে, সেই স্ট্যাটাস রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে ছত্রে ছত্রে তারা মিথ্যাচার করে গেছেন, ভুল পথে পরিচালিত করার প্রচেষ্টা করেছেন। যেমন মানে 4 সদস্যের কমিটিকে ঠিক একই রকম ভাবে ওই একই অভিপ্রায় নিয়ে সুপ্রিম কোর্টকেও ভুল পথে পরিচালিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। আমরা দেখে পরে অবাক হয়ে গেছি যে ওই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন সেখানে যেমন তারা বলছেন যে সরকারি কর্মচারীদের জন্য নাকি 6,000 কোটি টাকা খরচা করেছেন। একদম ভুল তথ্য। এত টাকা খরচাই করেনি সরকার। কারণ যার যা প্রাপ্য ছিল তার থেকে প্রায় 57% কম দেওয়া হয়েছে তাকে। দিয়ে পরে বলা হয়েছে যে 100% নিউট্রালাইজেশন করে দিয়েছি। তারা যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন সেখানে আমরা বলছেন যে 85% নিউট্রালাইজেশন হয়েছে। অথচ কর্মচারীদের কাছে যে এসএমএস পাঠিয়েছেন বা মেল পাঠিয়েছেন সেখানে তারা বলছেন যে 100% নিউট্রালাইজেশন করে দেওয়া হবে। তাহলে দুটোর মধ্যে তফাৎ থাকছে। তফাৎ থাকছে এখানেও যে গ্রান্ট ইন এডদের বিষয়ে তারা কিন্তু কোনো কথা বলেননি, যদিও সেখানে স্ট্যাটাস রিপোর্টে বলছেন যে গ্রান্ট ইন এড খাতে থাকা কর্মচারী পেনশনাররাও কিন্তু ডিএ পান বা ডিএ তাদেরকেও দেওয়া হয়, তাদের জন্য একটা বড় বার্ডেন আমাদের উপর আসতে চলেছে। এখন যে সরকার তার কর্মচারীদের পাওনা গন্ডা মেটানোকে বার্ডেন বলে মনে করে, তাদেরকে নিয়ে তো খুব বেশি কিছু কথা বলার মানে অবকাশ থাকে না, এবং বিগত 15 বছর ধরে তারা সেই মানসিকতাই পোষণ করে চলেছেন। সেই স্ট্যাটাস উপরে তারা এই কথাটা বলছেন। আর তার উল্টো দিকে কি আছে, সরকারি কর্মচারী পেনশনারদের নাকি সবাইকে মিটিয়ে দিয়েছেন। একদম ভুল কথা। সরকারি কর্মচারী পেনশনারদের একটা বড় অংশ আছেন যারা ডিএ পান, তারা কিন্তু এখনো পর্যন্ত পাননি। অন্তত পক্ষে প্রত্যেকটা অফিসে 20% কর্মচারী পেনশনার এবং ফ্যামিলি পেনশনারকে বাদ রাখা হয়েছে ইচ্ছাকৃত ভাবে, যাতে করে এখনই টাকার বোঝাটা না চাপে। এটা আরেক ধরনের ষড়যন্ত্র, এবং সেই কথাগুলোকে চেপে দিয়ে, বেমালুম চেপে দিয়ে তারা রিপোর্ট দিচ্ছেন যে আমরা সমস্ত কিছু জমা করে দিয়েছি। তারা বলছেন যে ওয়েস্ট বেঙ্গলের নাকি পৃথক সিপিআই ছিল, মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স নাকি 2011 সাল থেকে আছে। 2023 সালে মাননীয় হাইকোর্টের নির্দেশে আমরা মুখ্য সচিব, গৃহ সচিব এবং অর্থ সচিবের সাথে বৈঠকে বসেছিলাম নবান্নে। তখন কর্মচারী ফেডারেশনের প্রতাপ নায়েক এসে পরে একটা প্রস্তাব দিয়েছিলেন যে ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব সিপিআই থাকলে পরে সুবিধা হয়, তাহলে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার খ্যাপা আর থাকে না। তা সেটা শুনে মুখ্য সচিব বললেন যে হ্যাঁ, এটা তো খুব ভালো প্রস্তাব। আমি তখন মানে বলি যে এই প্রস্তাবকে যদি মেনে নিতে হয় তাহলে আমরা চাইবো যে কেন্দ্রের কাছ থেকে যখন রাজ্য পয়সা নেবে তখনও যেন WBCPI মেনেই নেওয়া হয়। আর রাজ্য যখন তার কর্মচারীদেরকে দেবে তখন যদি WBCPI মেনেই দেওয়া হয় তাকে, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমার কথার গভীরতাটা বুঝতে পেরে মুখ্য সচিব তখন প্রায় চেয়ার থেকে লাফিয়ে ওঠার মতো করে বলে উঠলেন যে না, আমরা উনি প্রস্তাব দিয়েছেন তার মানে তো আমরা এটা মেনে নিচ্ছি না। তাহলে 2023-এ যদি সেটা প্রস্তাব থেকে থাকে এবং সেটা যদি তৎক্ষণাৎ বলেন যে আমরা মেনে নিচ্ছি না, তাহলে 2011 থেকে WBCPI এর অস্তিত্ব কিভাবে এলো? WBCPI যদি থেকে থাকে তাহলে তার কোনো গ্যাজেট নোটিফিকেশন নেই কেন? গোটা রাজ্যের মানুষের কেউ জানতে পারলো না কেন? এবং তৎকালীন যিনি মুখ্য সচিব ছিলেন তিনিও জানতেন না যে WBCPI আছে। এবং এই WBCPI কিন্তু সবসময়ই AICPI থেকে নিচে থাকছে। তাহলে আমাদের প্রশ্ন যে এই রাজ্যে কর্মরত
আইএএস এবং আইপিএস অফিসাররাও কি ডাব্লিউবি সিপিআই মেনেই দিয়ে পাবেন? যদি সেটা হয়ে থাকে তাহলে তাদের যে ওভারড্রন হয়েছে সেই ওভারড্রনের টাকা ফেরত নেওয়া হবে কিনা। এরপরে আসি যে যে কমপ্লেইন রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে আরো বিভিন্ন ধরনের মিথ্যাচার করা হয়েছে। সেখানে মানে ছত্রে ছত্রে এটা বলতে গেলে একটা ইতিহাস হবে, কারণ 62 পাতার একটা কমপ্লেইন রিপোর্ট। আমরা প্রত্যেকটা ক্ষেত্রকেই আমরা ধরে এগুলোকে রিবুটাল দেব। তারা যে এমএ ফাইল করেছেন সেই এমএ ফাইলেরও আমরা অপোজিশন দেব, এবং তার সাথে হয়তো আরো অন্যান্য কাজকর্ম আমাদের আছে, সেটা আইনগত জায়গা। এবং আগামী যে শুনানি আছে 6 তারিখে, এই 6 তারিখের শুনানিতে আমাদের পক্ষ থেকে একদম প্রস্তুত হয়েই আমরা নামবো। কিন্তু তার আগে যেটা বলতে চাই যে রাস্তার লড়াইটাকেও আমরা যে জায়গাতে নিয়ে গেছি তার থেকে একটু বিরাম আমরা দিচ্ছি না, বরং আমরা এটার জন্য চেষ্টা করছি যে 6ই মে একটা নতুন সরকার এসে যেন এই ডিএ মামলাতে রিপ্রেজেন্ট করতে পারে, তার জন্য যা কিছু করার সরকারি কর্মচারীরা করছে। গতকাল যখন শুনানি চলছিল, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস তামিম তারা বলেছেন যে কিছু সংখ্যক কর্মী ডিএ পাচ্ছেন এবং কিছু সংখ্যক কর্মী পাচ্ছেন না, যেটা একটু আগে আপনি গ্র্যান্টিন এডের কর্মচারীদের কথা বললেন। এবং সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট বলেছেন যে রাজ্য সরকার বিভাজন করছেন সরকারি কর্মীদের মধ্যে। দেখুন, মানে ফিরদৌস তামিমের কথা আমি শুনিনি, আমি তো কোর্টরুমের মধ্যে উপস্থিত ছিলাম। আমি বিক্রম ব্যানার্জিকে বলতে শুনেছি যে সমস্ত স্তরের কর্মচারীরা পাননি, একটা অংশের কর্মচারীকে বাদ রাখা হয়েছে। তখন মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রজি বলেন যে প্রক্রিয়াটা শুরু হয়েছে তো। তখন আমরা বলি যে হ্যাঁ, প্রক্রিয়া শুরু হয়েছে। তখন তারা বলেন যে এই মানে প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন শেষও হবে। সুতরাং আর এই বিকাশবাবু যে কথাটা বললেন সেটা একদমই ঠিক। এবং বিকাশবাবু তার সাথে এটাও বলেন যে হিন্দু মানবতারা কমিটির কাছে আমাদের রিপ্রেজেন্টেশনের সুযোগ দিতে হবে, কারণ সেই কমিটির কাছে আমরা আমাদের বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি না। তখন মাননীয় বিচারপতিগণ বলেন যে আমরা রিপ্রেজেন্টেশন দিন। এবং তারও আগে আরো মজার বিষয় হচ্ছে যে আমরা যখন গোপাল সুব্রমণিয়ামজির সাথে আমরা বসেছিলাম তখন কিন্তু উনি বলেছিলেন যে আপনারা মানে রিপ্রেজেন্টেশন দিন কমিটির কাছে, এবং উনি বলেছিলেন যে আপনারা ড্রাফটিং করুন, রিপ্রেজেন্টেশন আমাকে দেবেন, আমি সেই রিপ্রেজেন্টেশনটা চেক করে দেবো, তারপর আপনারা জমা করবেন। আমরা অনেক আগেই পাঠিয়ে দিয়েছি ওনাকে, ওনার ব্যস্ততার জন্য এখনো পর্যন্ত সেটা দেননি। আমরা রিপ্রেজেন্টেশন খুব তাড়াতাড়ি জমা করতে চলেছি। হ্যাঁ, কিন্তু পাশাপাশি ভাস্করদা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে তাহলে যেটা কথা হয়েছিল এবং সম্ভবত যদি তারিখটা 1 এপ্রিল আমি যদি ঠিক বলে থাকি, অর্থ দপ্তরের একটা মিটিং ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে শিক্ষক, শিক্ষাকর্মী এবং যারা গ্র্যান্টিন এডের কর্মচারী তারাও ডিএ পাবেন এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তাহলে তাদের ডিএ পাওয়ার জায়গাটা এখন ঠিক তাহলে কোন অবস্থায় দাঁড়িয়ে রইলো? দেখুন, গ্রান্টিং এদের কর্মচারীদেরকে রিপ্রেজেন্ট তো একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ করেছে। এই মামলাটা সরকারি কর্মচারীদেরই মামলা ছিল। আমরা ঢোকার পরেই মামলাটা সমস্ত স্তরের কর্মচারীদের মামলা হয়, এবং আমরা পরিষ্কার করে বলছি যে আমাদের যোগদানের ফলে এই রায়ে যে উল্লেখটা করা হয়েছে যে এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই কথাটা বিকজ অফ আবার মানে পিটিশন, আমাদের পিটিশন আমরা পরিষ্কার লিখেইছিলাম যে উই আর রিপ্রেজেন্টিং 10 লাখ প্লাস এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সুতরাং গ্রান্টিং এডের কর্মচারীদের আপনাদের মাধ্যমে এটুকুই বার্তা দেবো যে নিশ্চিত থাকুন, সংগ্রামী যৌথ মঞ্চ আছে আপনাদের স্বার্থ রক্ষা করার জন্য, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মানে সকলের স্বার্থ রক্ষা করা শুধু নয়, সকলের সঠিক মানে বকেয়াটুকু আদায় করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এবং তার জন্য যা যা কিছু করার আমরা সমস্ত কিছুই করছি। ভরসা রাখি, আইনের সবকিছু ওই রকম করে ওপেন বলা যায় না। যেভাবে এই মামলাকে বের করে নিয়ে এসেছি সেভাবে বাকি কাজটুকু হবে। যেটা করলে এই সরকারকে সব থেকে বেশি অসুবিধায় ফেলা যাবে, তার জন্য যা কিছু করার আমরা সেই পদ্ধতি এবং প্রকরণের মধ্যেই আছি। হ্যাঁ, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? পরবর্তী পদক্ষেপ আমরা মানে পুরো রাজ্য জুড়েই তো এই সরকারের মানে যে দুর্নীতিবাজ সিস্টেম এবং এর যে মানসিকতা তার বিরুদ্ধে আমরা প্রচার করে চলেছি, এবং সেভাবেই চলছে। প্রত্যেকটা মুহূর্তে এই সরকারকে সরকারি কর্মচারীদের মানে প্রতিরোধের মোকাবেলা করতে হবে। এবং মানে বিগত বছরগুলোতে যেভাবে পোস্টাল ব্যালটের ভোট লুট করেছেন, এই বছরে তার জায়গাতে প্রত্যেকটা জায়গাতে প্রতিরোধ হচ্ছে। এখান থেকে সরকার বুঝেনি যে বাকি আগামী কয়েকটা দিন তাকে কি মানে অবস্থার সম্মুখীন হতে হবে। আপনি কি আশাবাদী ভাস্করদা যে যারা ডিএ এখনো পাননি এবং যে পরিমাণ যাদের পাওয়ার কথা ছিল তারা ততটা পাননি, তো তাদের এই সমস্যার সমাধান কি হবে আপনার মনে হয়?
দেখুন, আমি মানে আশা টাশা নিয়ে থাকি না। আমার কাছে একটাই কথা, সেটা হলো যে আমি জানি যে আমাদের শক্তিটা কি। আমাদের সেই শক্তির উপরে একটা মুহূর্তের জন্য আমার বিশ্বাস মানে টলে যায় না। সেই শক্তির উপরে ভর করেই বলছি যে আমাদের যা পাওনা গন্ডা সেগুলো আদায় করে নেবো একটা। আশা মানে হচ্ছে তার মধ্যে একটা অনিশ্চয়তা থাকে, আমাদের মধ্যে কোনো অনিশ্চয়তা থাকে। সুপ্রিম কোর্টকে এই যে একটা দেখানো হচ্ছে যে রাজ্য সরকার বিপুল পরিমাণে একটা দিয়ে দেওয়ার পদ্ধতি চালু করে দিয়েছেন ইতিমধ্যেই, তো এটাতে কি আপনার মনে হয় যে মূল জায়গা থেকে বা মূল ফোকাস থেকে আহ একটা সরে যাওয়া যাচ্ছে? দেখুন, সরকার তো প্রত্যেকটা মুহূর্তে সেই চেষ্টা করবেই। আমরা সেইটাকে সফল হতে দেবো না, সেটা হচ্ছে আমাদের বিষয়। আমরা সেই জায়গাতে আছি, সমস্যা নেই কিছু, সরকার চেষ্টা করুন না। ধন্যবাদ ভাস্কর দা, অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো ধন্যবাদ। থাকবেন।